লাস্ট ক্লাসে এই কনক্লুশন পর্যন্ত এসেছিলাম যে গ্যালভানিক কাপলিং করলে জিঙ্কের প্লাটিনামের সঙ্গে যখন গ্যালভানিক কাপলিং করা হয় তখন জিঙ্কের করেশন বেড়ে যায়। কারণটা আমরা বলছি ডিউ টু দ্য হায়ার কারেন্ট ডেন্সিটি, not for the novel reversible potential as frequently stated in the literature. এটা না, এটা আমরা এতদিন জেনে এসেছি ওল্ড থিওরি অনুযায়ী। এখন আমরা মডার্ন থিওরিতে যাচ্ছি। মডার্ন থিওরিতে কারণ হিসেবে আমরা ওইটাই উল্লেখ করব না, আমরা উল্লেখ করব যে হায়ার কারেন্ট ডেন্সিটির কথা উল্লেখ করব। এই পর্যন্ত কনক্লুশন টেনে আমি লাস্ট ক্লাস শেষ করেছিলাম। আজকে শুরু করব গ্যালভানিক কাপলিং দুইটা করব। একটা হচ্ছে জিঙ্কের সাথে প্লাটিনাম দিয়ে, আর একটা হচ্ছে জিঙ্কের সাথে গোল্ড দিয়ে। দুই ক্ষেত্রেই এখানেও প্লাটিনাম নোবেল, এখানেও গোল্ড নোবেল। জিঙ্ক অ্যাক্টিভ, এখানেও জিঙ্ক অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ মেটালের করেশন বেড়ে যাবে যখন কাপলিং করব। কোন ক্ষেত্রে বেশি বেড়ে যাবে? যখন প্লাটিনামের সাথে কাপলিং করব তখন, না যখন জিঙ্কে গোল্ডের সঙ্গে কাপলিং করব তখন? এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার আমরা আজকে দেখব। তা প্রথমে আমরা আনকাপলড সিচুয়েশন দেখি। আমরা তিনটা অবস্থা দেখব। একটা আনকাপলড সিচুয়েশন ফর জিঙ্ক, একটা হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দেখব হচ্ছে জিঙ্ক প্লাটিনামের সঙ্গে কাপলিং করলে কি হয়। আর 3 নম্বর দেখব হচ্ছে 2 নম্বর দেখবো জিঙ্ক গোল্ডের সঙ্গে কাপলিং করলে কি হয়। আর 3 নম্বর দেখবো হচ্ছে জিঙ্ক প্লাটিনামের সঙ্গে কাপলিং করলে কি হয়। আর 1 নম্বর হচ্ছে আনকাপলড। আনকাপলড কে জিঙ্ক। আনকাপলড জিঙ্কের করেশন বুঝতে গেলে আমাকে জিঙ্কের অক্সিডেশন কার্ভ ড্র করতে হবে। জিঙ্কের অক্সিডেশন কার্ভ হচ্ছে এটা। দিস ওয়ান ইজ জিঙ্কের অক্সিডেশন কার্ভ। জিঙ্কের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি, জিঙ্কের রিভার্সিবল পটেনশিয়াল। আর হাইড্রোজেনের রিডাকশন কার্ভ, দিস ওয়ান হাইড্রোজেনের রিডাকশন কার্ভ। হাইড্রোজেনের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি ফর জিঙ্ক, এই যে ব্র্যাকেটে জিঙ্ক আছে, এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি ফর জিঙ্ক, হাইড্রোজেনের রিভার্সিবল পটেনশিয়াল। সো এই দুটো মিট করছে কোথায়? এই জায়গায়। সো কোন যদি পটেনশিয়াল মেজার করতে চাই তাহলে ই পটেনশিয়াল বা ই করেশন, ই পটেনশিয়াল না, এটাকে বলা হয় ই করেশন। ই করেশন। সো এই হচ্ছে 1 নম্বর আনকাপলড জিঙ্কের করেশন। এবারে জিঙ্কের সাথে 2 নম্বরে কি কি বলেছি? গোল্ডের কাপলিং করব। তাহলে আমাকে কি করতে হবে? দুইটা কার্ভ থাকবে। জিঙ্কের অক্সিডেশন কার্ভ থাকবে, যেটা আছে অলরেডি এইটাই। আর হাইড্রোজেন রিডাকশন কার্ভ ফর গোল্ড। সো হাইড্রোজেন রিডাকশন কার্ভ ফর গোল্ড হচ্ছে নিচের এই যে এই লাইনটা, নিচের সলিড লাইনটা। সো আমার তাহলে কি লাগবে? ওই রিভার্সিবল পটেনশিয়াল হাইড্রোজেন সেম, এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি আলাদা হয়ে যাবে। এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি অফ হাইড্রোজেন ফর গোল্ড হচ্ছে এই ভ্যালু। এই ভ্যালুটা আজকে আমি টেবিলে দেখাবো এই ভ্যালুটা কত, এই ভ্যালু। সো এই ভ্যালু অনুযায়ী তাহলে এই সলিড লাইনটা ড্র করা হলো, এই সলিড লাইনটা। তাহলে আমার রিডাকশন, হাইড্রোজেন রিডাকশনের দুইটা কার্ভ আসলো। একটা হচ্ছে দিস ওয়ান আর একটা হচ্ছে দিস ওয়ান। এই দুইটা কার্ভ আসলো। এই দুইটাই হচ্ছে হাইড্রোজেন রিডাকশন কার্ভ। তাহলে এই দুইটা রেজাল্ট্যান্ট কার্ভ ড্র করতে হবে। এই দুইটা রেজাল্ট্যান্ট কার্ভ কি হবে? ওইটার উপর দিয়ে যাবে, বড়টার উপর দিয়ে যাবে। কালকে যেমন বলেছিলাম একটা y সমান 2 হলে আর একটা y সমান 1 হলে কি হয়? y সমান 3 হয়ে যায়। ইন্ডিভিজুয়াল দুইটারই উপর দিয়ে যাবে। সো এইটা এবং এইটার উপর দিয়ে যাবে। যেহেতু এটা লগ স্কেল, সেজন্য খুব গা ঘেসে এসে গেছে। লগ স্কেল না হলে অনেক দূর দিয়ে যেত। সো এই ব্রোকেন লাইনটা হচ্ছে রিডাকশন, টোটাল রিডাকশন কার্ভ। এই ব্রোকেন লাইনটা টোটাল রিডাকশন কার? গোল্ডের জন্য হাইড্রোজেন রিডাকশন
আর জিঙ্কের জন্য হাইড্রোজেন রিডাকশন। এই দুটোর মিলে টোটাল রিডাকশন হচ্ছে এইটা। সো মিড পয়েন্ট কোনটা? এইটা মিড পয়েন্ট। সো এখন হচ্ছে মিড পয়েন্ট এইটা। তাহলে এই ইন্টারসেকশন পয়েন্ট এটাকে কি ইন্ডিকেট করে? এই টোটাল রিডাকশন কার সাথে ইন্টারসেক্ট করেছে? জিঙ্কের অক্সিডেশন কার্ভের সাথে। সো এটা ইন্ডিকেট করে আই কারেকশন জিঙ্ক আর গোল্ড সিস্টেম। যেহেতু জিঙ্কের অক্সিডেশন কার্ভের সাথে ইন্টারসেপ্ট করেছে, সো জিঙ্কের নিচে আন্ডারলাইন হবে। সো দিস ইজ দ্য জিঙ্কের কারেকশন। কোথায় ছিল? আনকাপলড অবস্থায় এখানে ছিল। করা হবে জিঙ্কের গোল্ডের সাথে কাপলিং করা। বেড়ে যাওয়ার কথা বেড়ে গেল। এইবার আমরা 3 নম্বর দেখবো। 3 নম্বর দেখতে গেলে কি হবে? জিঙ্কের সাথে প্লাটিনামের কাপলিং। ঠিক আগের মতোই জিঙ্কের অক্সিডেশন কার্ভ ড্র করতে হবে। জিঙ্কের অক্সিডেশন কার্ভ আগে যেটা ড্র আছে সেটাই আছে। আর কি করতে হবে? হাইড্রোজেন রিডাকশন কার্ভ ফর জিঙ্ক, এটা দরকার নেই। এটা দরকার আছে, রাইট? এটা দরকার আছে হাইড্রোজেন রিডাকশন ফর জিঙ্ক এটা। আর একটা কি দরকার আছে? হাইড্রোজেন রিডাকশন ফর প্লাটিনাম দরকার আছে। তার জন্য আমার কি জানতে হবে? যে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি ফর প্লাটিনাম, যে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি ফর প্লাটিনাম হচ্ছে এইটা। So this one, exchange current density for platinum. So hydrogen reduction curve for platinum কোনটা? এই নিচের সলিড লাইনটা। তাহলে এখন দুটা সলিড লাইন কোন দুটা? একটা হচ্ছে এইটা হাইড্রোজেন রিডাকশন ফর জিঙ্ক এইটা, আর একটা হচ্ছে এইটা। এই দুইটা সলিড লাইন, এইটা রিডাকশন এবং এইটা রিডাকশন। সো এই দুইটা রেজাল্ট্যান্ট কি হবে? এই দুইটারই উপর দিয়ে যাবে রিডাকশন। সো দুইটারই উপর দিয়ে গেছে। সো এইটা কি? টোটাল রিডাকশন। টোটাল রিডাকশন অফ হোয়াট? এটা হচ্ছে জিঙ্ক প্লাস প্লাটিনামের টোটাল রিডাকশন, হাইড্রোজেন রিডাকশন এটা। তাহলে এখন আমার কি? দুইটা লাইন, একটা অক্সিডেশন কার্ভ সেটা হচ্ছে এইটা নিচেরটা, আর টোটাল রিডাকশন হচ্ছে উপরের ডটেড লাইনটা। ইন্টারসেকশন পয়েন্ট কোথায়? এখানে। কার ইন্টারসেকশন পয়েন্ট? জিঙ্কের অক্সিডেশন আর জিঙ্ক প্লাটিনামের সঙ্গে কাপলিং করলে যে রিডাকশন হয় সেই রিডাকশন কার্ভ ইন্টারসেকশন। সো এই কারেকশনটা কি? এই কারেকশনটা হচ্ছে বলা হচ্ছে আই কারেকশন জিঙ্ক প্লাটিনাম। প্লাটিনামের সঙ্গে কাপলিং করা হয়েছে এবং জিঙ্কের কারেকশন করা হচ্ছে। তাহলে আনকাপলড অবস্থায় জিঙ্কের কারেকশন এখানে ছিল, এখান থেকে বেড়ে গেল কোথায়? এখানে গেল, এখানে। নিচের এটা কি? এটা হচ্ছে জিঙ্ক। তাহলে কোন ক্ষেত্রে বেশি বাড়লো? উভয় ক্ষেত্রে জিঙ্কের কারেকশন বাড়লো। কার সাথে কাপলিং এর জন্য বেশি বাড়লো? জিঙ্ক প্লাটিনাম। জিঙ্ক প্লাটিনামের জন্য। জিঙ্ক প্লাটিনাম কেন বেশি বাড়লো? জিঙ্ক প্লাটিনামের জন্য। জিঙ্ক গোল্ড কেন বেশি বাড়লো না? কারণ হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি অফ প্লাটিনাম ইজ মাস, এটা লগ স্কেলে, সেজন্য মাস বলতে হবে। মাস হায়ার দেন এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি অফ গোল্ড। সো কারণটা হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি অফ প্লাটিনাম। মানে মডার্ন কনসেপ্টে পটেনশিয়াল এক্সপ্লেন করা হয় না, করা হয় কি? কারেন্ট ডেনসিটি এক্সপ্লেন করা। সো কারণটা হচ্ছে তা। সো ফার্স্ট ওয়ান যেটা বলেছিলাম, এই যে এই 1 নম্বর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই। সেকেন্ড ওয়ান, যখন জিঙ্কে গোল্ডের সঙ্গে করা হয়, কাপলিং করা হয়, তখন ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 2। থার্ড ওয়ান, যখন জিঙ্কে প্লাটিনামের সঙ্গে কাপলিং করা হয়, তখন ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে 3। তাহলে আমরা দেখলাম প্লাটিনামের সঙ্গে কাপলিং করলে জিঙ্কের কারেকশন বেড়ে যায়। তার কারণ হচ্ছে যে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি অফ প্লাটিনাম ইজ মাস হায়ার দ্যান গোল্ড। এই যে আমি গতকালকে টেবিলের কথা বলছিলাম, এটা ফন্টানার বই থেকে কপি করা। টেবিল 9.2 তে আছে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটিস। এখানে দেখো ওই যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছিল নাকি? জি স্যার। ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যাও, হ্যাঁ, এটা হচ্ছে সেই টেবিল
যেখানে গোল্ডের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি 10⁻⁶ আর প্লাটিনামের 10⁻³ হাফ বলা যায়, 2 টাইমস বেশি প্লাটিনামেরটা, 10⁻⁶, 10⁻³ এই কারণেই যখন আমরা জিঙ্কের প্লাটিনামের সঙ্গে কাপলিং করব তখন আমাদের করেশন জিঙ্কের অনেক বেশি বেড়ে যায় দেন গোল্ড। সো ওই কথাগুলো এখানে আবার বলা হয়েছে, when effect of coupling of zinc to gold and to platinum is compared, যখন এই দুটো তুলনা করা হয়, corrosion rate of zinc is less, corrosion rate increase, corrosion rate না শুধু corrosion rate increase of zinc is less in zinc gold system than in zinc platinum system. তার কারণটা বলা হচ্ছে excess current density for platinum is higher than excess current density of gold. যখন জিঙ্ক আনকাপলড হচ্ছে, corrosion expressed হচ্ছে I corrosion zinc দিয়ে, এটা হচ্ছে এইটা। যখন জিঙ্ক coupled to gold, corrosion বেড়ে যাচ্ছে, বেড়ে I corrosion zinc gold, সেটা হচ্ছে এইটা। আর যখন জিঙ্ক coupled to platinum, corrosion বেড়ে যাচ্ছে I corrosion zinc platinum, সেটা হচ্ছে এইটা। The reason why gold produces less severe galvanic effect, দুই ক্ষেত্রেই galvanic effect আমরা পাচ্ছি, কিন্তু গোল্ডের ক্ষেত্রে লেস সিভিয়ার পাচ্ছি। তার কারণটাকে is to the fact that the gold has a lower hydrogen exchange current density than platinum. গোল্ডের ক্ষেত্রে যে কম সিভিয়ার galvanic effectটা পাচ্ছি তার কারণ হচ্ছে গোল্ডের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি প্লাটিনাম থেকে কম, এই কারণে। তা আমাদের কম্পারিজনটা হয়ে গেল, এই গোল্ডের সাথে জিঙ্কের কম্পারিজনটা হয়ে গেল। এখন আমরা দেখব যে জিনিসটা, সেটা হচ্ছে জায়গা আছে, এখানে একটু জায়গা আছে, এখানে ড্র করি। সে আমি প্লাটিনামের সাথে জিঙ্কের কাপলিং করব। তোমাদের এরিয়া ইফেক্টের কথা মনে আছে, তাই না? আনফেভারেবল এরিয়া রেশিও, আনফেভারেবল এরিয়া রেশিও কোনটা বলতো? আনফেভারেবল ক্যাথোড বাই অ্যানোড বললে শুধু হবে লেস ক্যাথোড বাই অ্যানোড এরিয়া, লার্জার হলে আর কি আনফেভারেবল। হ্যাঁ, সেটা বলতে তো হবে যে হায়ার, ঠিক আছে, হায়ার বা লার্জার একই কথা। হায়ার ক্যাথোড এরিয়া বাই অ্যানোড এরিয়া, দিস ইজ আনফেভারেবল। তার মানে আমি যদি একটা জিঙ্ক নেই যার এরিয়া মনে করো 1, একটা প্লাটিনামও নিলাম যার এরিয়া 1, একই এনভায়রনমেন্টে এটাকে কাপলিং করে দিলাম, এই ক্ষেত্রে জিঙ্কের যা করেশন হবে, এইবার আমি 1 জিঙ্ক নিলাম, 1 এরিয়া জিঙ্ক নিলাম, আর মনে করো 10 এরিয়া, এটাকে 10 ধরে নাও, আমার অত জায়গা নেই বলে আমি ছোট করে রাখছি, কিন্তু এটাকে 10 ধরে নাও। 10, এটা 1, এটা 1, এটা 1, এটা জিঙ্ক প্লাটিনাম, এটা 1 জিঙ্ক আর 10 হচ্ছে প্লাটিনাম। এখন এটাকে কাপলিং করো, কোন ক্ষেত্রে করেশনটা বেশি হবে? সেকেন্ডটা, এটা। হ্যাঁ, কারণ এখানে ক্যাথোড এরিয়া অনেক বেশি। গ্যালভানিক কাপলিং বিটুইন জিঙ্ক এন্ড প্লাটিনাম ঠিক আছে, কিন্তু এখানে ক্যাথোড এরিয়া ইফেক্ট চলে আসবে, আনফেভারেবল। এখানে এরিয়া ইফেক্ট নাই, দুটো সমান এরিয়া, আর এখানে আনফেভারেবল এরিয়া ইফেক্ট চলে আসবে। সো 10 টাইমস করেশন হায়ার হবে জিঙ্ক ইন দিস কেস। তো সেটা এখানে আমরা বোঝাচ্ছি। সেটা কিভাবে? এখানে যে হায়ার ক্যাথোড অ্যানোড এরিয়া রেশিও ইজ আনফেভারেবল, সেটা এই কনসেপ্ট দিয়ে বোঝানো হচ্ছে মডার্ন থিওরিতে। কেস 1 হচ্ছে এটা। কেস 1 কি করা হয়েছে? যে আনকাপলড অবস্থা, আনকাপল জিঙ্ক, শুধু জিঙ্ক নেওয়া হচ্ছে। কেস 1 এ শুধু জিঙ্ক নেওয়া হচ্ছে, যার এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার। তাহলে কি হবে? জিঙ্কের এরিয়া 1 সেন্টিমিটার স্কয়ার, ওর অক্সিডেশন কার্ভ হচ্ছে এটা। হাইড্রোজেন, জিঙ্কের 1 সেন্টিমিটার স্কয়ার জন্য হাইড্রোজেনের এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি হচ্ছে এটা। সো রিডাকশন কার্ভ হচ্ছে এটা। সো আমরা আছি কোথায়? 1 পয়েন্টে আছি। কেস 1 এ জিঙ্কের এরিয়া 1 সেন্টিমিটার স্কয়ার, কারেন্ট এন্ড কারেন্ট। সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? টোটাল কারেন্ট যা, কারেন্ট ডেন্সিটিও তাই। টোটাল কারেন্টকে আমি যেহেতু এরিয়া 1 নিয়েছি, তাকে 1 দিয়ে ভাগ করলে সেটাই হয়, এবং ইউনিট এরিয়াতে যে কারেন্ট সেটাকেই কারেন্ট ডেন্সিটি বলে। যেহেতু 1 নেওয়া হয়েছে,
তাহলে কারেন্টও যা, কারেন্ট ডেন্সিটিও তাই। তা বলা হচ্ছে কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়াল, কারেন্ট এন্ড কারেন্ট ডেন্সিটি ইকুয়াল, কোরেশন কোথায় হবে 1a। সো এই জায়গায় কোরেশন হবে জিঙ্কে আনকাপলড। এইবার জিঙ্কে প্লাটিনামের সঙ্গে কাপল করা হচ্ছে এই যে উপরের কেসটা, যেখানে প্লাটিনামের এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার। তো সো তার এই যে সলিড কার্ভ দিয়ে প্লাটিনামের জন্য এক্সচেঞ্জ হাইড্রোজেন রিডাকশন কার্ভ ড্র করা হচ্ছে। সো তাহলে আমার কি করতে হবে, কোথায় আমার জানার জন্য এই দুইটা রিডাকশন কার্ভে, একটা হচ্ছে উপরেরটা আর একটা হচ্ছে নিচেরটা, এই দুটার জন্য আমার টোটাল রিডাকশন কার্ভ করতে হবে, যেটা উপর দিয়ে ডটেড লাইন হিসেবে গেছে। ইন্টারসেকশন পয়েন্ট কোটা এই যে 2, কেস 2, জিঙ্ক প্লাটিনাম কাপলড। প্লাটিনামের এরিয়া 1 সেন্টিমিটার স্কয়ার, জিঙ্কের এরিয়া 1, প্লাটিনামের এরিয়া 1। সো এখানেও তাহলে যেহেতু এরিয়া সব 1, কারেন্ট এন্ড কারেন্ট ডেন্সিটি সেম হয়ে যাবে, কারণ 1 দিয়ে ভাগ করলে যে জিনিসটা সেটাই থেকে যায়। কোরেশন কোথায় যাবে, আইবি, আই কোরেশন জিঙ্ক প্লাটিনাম। সো আইবি, আইবিটা কি, আই কোরেশন। কোরেশন গুলো কিন্তু বুঝতে হবে, জিঙ্কের নিচে আন্ডারলাইন দেওয়া আছে এবং জিঙ্ক প্লাটিনাম সিস্টেম। এরপরে করা হচ্ছে কি, এইবার এই যে এই জিনিসটা নেওয়া হচ্ছে, এই জিনিসটা এখানে প্লাটিনাম একটা নেওয়া কাপলিং করা হয়েছে, যে প্লাটিনামের এরিয়া 10 গুণ 10 সেন্টিমিটার স্কয়ার বৃদ্ধি করা হয়েছে। সো একটা প্লাটিনাম নেওয়া হলো যার এরিয়া হচ্ছে 10 সেন্টিমিটার স্কয়ার। এখন ওই যে সেকেন্ড হাইপোথিসিস কি বলে, নো অ্যাকুমুলেশন অফ চার্জ। সো তাহলে 10 সেন্টিমিটার স্কয়ার প্লাটিনামের ভিতর দিয়ে যে ক্যাথোডিক কারেন্ট যাবে, সেম অ্যানোডিক কারেন্ট ফ্লো করবে ওই 1 সেন্টিমিটার স্কয়ার জিঙ্কের ভিতর দিয়ে। তার মানে জিঙ্কের ভিতর দিয়ে অনেক অ্যানোডিক কারেন্ট ফ্লো করবে, এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি ভ্যালুটা বেড়ে যাবে। সো এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি ভ্যালু বেড়ে গেছে, ভ্যালু বেড়ে যে রিডাকশন কার্ভ হয়েছে নিচের সলিড লাইন। সো এখন আমার দুটো কার্ভ চিন্তা করতে হবে, এই নিচের লাইনটা আর এই সলিড লাইনটা। সো দুটো কার্ভের তোমার রিডাকশন, নেট রিডাকশন হচ্ছে উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে। সো উপর দিয়ে নেট রিডাকশন যেটা আছে সেটা ইন্টারসেকশন পয়েন্ট এইটা। সো কারেন্ট ডেন্সিটি হচ্ছে এইটা, সো বেড়ে গেছে। সো কেস 3 জিঙ্ক প্লাটিনাম কাপলড, প্লাটিনাম এরিয়া 10 সেন্টিমিটার স্কয়ার। সো কারেন্ট হবে অ্যানোডের, এটা কারেন্ট ডেন্সিটি ফর অ্যানোড। প্লাটিনামের ক্ষেত্রে টোটাল কারেন্ট 10 টাইমস বেড়ে যাবে এবং ওই 10 টাইমস কারেন্ট অ্যানোডের 1 সেন্টিমিটার স্কয়ার ভিতর দিয়ে ফ্লো করবে। সো ওই অ্যানোডের জন্য তার কারেন্ট ডেন্সিটি 10 টাইমস বেড়ে যাচ্ছে, 10 টাইমস গ্রেটার। সো কোরেশন কি হবে, কোরেশন বেড়ে যে এই হবে জি প্লাটিনাম। 1 মিনিট, আমার একটা ফোন কেটে দিলাম, আবার করলো, একটু দেখে নিন। কেস 3 তাহলে যেহেতু আমি প্লাটিনামের এরিয়া 10 টাইমস বাড়িয়ে দেওয়া হয়েছে, তার ভিতর দিয়ে 10 টাইমস কারেন্ট বেশি ফ্লো হবে এবং ওই কারেন্টটাই ওই 1 সেন্টিমিটার স্কয়ার অ্যানোডের ভিতর দিয়ে ফ্লো হবে। ফলে কি হবে, অ্যানোডের এরিয়া যেহেতু 1, তাহলে অ্যানোডের কারেন্ট ডেন্সিটি বেড়ে যাবে। সো কোরেশনে এসে দাঁড়াবে এই যে এখানে এসে দাঁড়াবে। সো তাহলে ক্যাথোডের আমরা দেখতে পাচ্ছি, ক্যাথোডের এরিয়া যদি বাড়িয়ে দেই তাহলে জিঙ্কের কি হচ্ছে, কোরেশন রেট অনেক বেড়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের এরিয়া রেশিওর কারণে, ক্যাথোড অ্যানোড এরিয়া রেশিওর কারণে আনতে পারে। সো যেটা আমরা আগে ওল্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করেছিলাম, এটা মডার্ন থিওরি দিয়ে এখন আমি কি বলবো, কারণটা এই যে কারেন্ট ডেন্সিটি বেড়ে যাচ্ছে সেই জন্য। সো কনক্লুশন হচ্ছে তাহলে কি, ইনক্রিজিং ক্যাথোড এরিয়া ইনক্রিজেস এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি। এই ইনক্রিজেস এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি, এটা হচ্ছে অ্যানোডের জন্য এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটিটাকে বাড়িয়ে দেয়। If cathode area in a galvanic couple is increased, corrosion rate of anode is increased. তার কারণটা কি, সেখানেও বলা হচ্ছে মডার্ন থিওরিতে সবসময় কারেন্ট ডেন্সিটির কথা বলা হয়, কারণ হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি বেড়ে যাচ্ছে। এইবারে যে টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট টপিকস, আগেরগুলো ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট এবং ওল্ড ক্লাসিক যে থিওরি গুলো আছে তার সঙ্গে এটা মেলে না, কিন্তু এটাই ঘটে, এটা রিয়েল, কিন্তু ওল্ড ক্লাসিক থিওরি এটাকে এক্সপ্লেইন করতে পারে না। খুব ইম্পর্টেন্ট এটা, এটা কেন ইম্পর্টেন্ট তুমি নিজেই বুঝবা, তোমার কাছে ইন্টারেস্টিং লাগবে। করা হয়েছে কি, যে গ্যালভানিক কাপলস অফ সার্টেইন অ্যাক্টিভ প্যাসিভ মেটালস,
produce unusual effects under certain conditions. এখন অ্যাক্টিভ প্যাসিভ মেটাল কোনগুলো? সব মেটালই কি অ্যাক্টিভ প্যাসিভ মেটাল? না স্যার। নাম বলো, মাত্র কয়েকটার কথা বলা হয়েছিল। আর আয়রন, ক্রোমিয়াম, নিকেল। আচ্ছা, যে বলছো সে যে আগে শুরু করলে সেই বলো। আয়রন, স্যার আয়রন, নিকেল, ক্রোমিয়াম আর সম্ভবত টাইটেনিয়াম স্যার। ক্রোমিয়াম, টাইটেনিয়াম। অন্য কেউ বলো। ঠিক আছে এই চারটা, না কোনো ভুল আছে? অন্য কেউ বলো। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, এই চারটার ভিতরে দুইটা এলিমেন্ট আনইউজুয়াল বিহেভিয়ার শো করে, ক্রোমিয়াম আর টাইটেনিয়াম। আনইউজুয়াল গ্যালভানিক ইফেক্ট শো করে। গ্যালভানিক ইফেক্ট কি? গ্যালভানিক ইফেক্ট আমরা জানি যে দুটা মেটালকে কাপলিং করলে মোর অ্যাক্টিভ মেটাল যেটা সেটা করেশন বেড়ে যায়। হ্যাঁ, দেখ আমি দেখাবো আজকে যে এই দুইটাকে প্লাটিনামের সঙ্গে যখন কাপলিং করব, হ্যাঁ, তাহলে কার করেশন বেড়ে যাওয়ার কথা? ক্রোমিয়ামের সঙ্গে যদি প্লাটিনামের কাপলিং করি কার করেশন বেড়ে যাওয়ার কথা? ক্রোমিয়ামের। টাইটেনিয়ামের সাথে যদি প্লাটিনামের কাপলিং করি কার করেশন বেড়ে যাওয়ার কথা? টাইটেনিয়ামের। কিন্তু আমরা দেখবো কাপলিং করলে ক্রোমিয়ামের করেশন কমে যাচ্ছে, টাইটেনিয়ামের করেশন কমে যাচ্ছে। এইটাই সত্য, এইটাই ফ্যাক্ট। হ্যাঁ, কিন্তু এই ফ্যাক্টটা হওয়ার কথা ছিল না। এটা তো আমরা এতদিন যে থিওরি পড়েছি সব তাহলে ভুল পড়েছি, তাই না? কিন্তু এই মানে ওল্ড থিওরি এটাকে এক্সপ্লেন করতে পারে না, এই মডার্ন থিওরি এক্সপ্লেন করবে। দেখা যাক কি ঘটনা ঘটছে। তাহলে আমি কি করব, এবং এই আনইউজুয়াল অ্যাটিটিউডটা শো করা হয়, শো করে মাত্র এই দুইটা। অ্যাক্টিভ প্যাসিভ মেটাল তো অবশ্যই হতে হবে, এবং অ্যাক্টিভ প্যাসিভ যেটা চারটা আছে চারটার ভিতরে এই দুইটা, ক্রোমিয়াম এবং টাইটেনিয়াম। তো কি হবে, যেহেতু তাহলে আমরা প্লাটিনামের সাথে কাপলিং করাবো, তাহলে আমাকে কাপলিং করাতে হলে আমি টাইটেনিয়াম নিয়ে আগে দেখছি। টাইটেনিয়ামের কি করতে হবে? অক্সিডেশন কার্ভ ড্র করতে হবে। টাইটেনিয়ামের অক্সিডেশন কার্ভ ড্র করা আছে। টাইটেনিয়াম, এই যে টাইটেনিয়াম অক্সাইড হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে টাইটেনিয়ামের জন্য এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি, এটা হচ্ছে টাইটেনিয়ামের জন্য রিভার্সিবল পটেনশিয়াল, তাই তো? এখন আস্তে আস্তে সব ডাটা এখানে দেওয়া হবে না, কারণ এখন তোমরা শিখে যাচ্ছে। তারপরে টাইটেনিয়ামে যে এখানে যে ডটেড দেওয়া হচ্ছে, তার মানে কি সেখানে কন্টিনিউ করছে, খানিক দূর আরো যে এরকম আছে, তাই না? কিন্তু ওদিকে আমার দরকার নেই বলে ওখানে ডটেড দিয়ে দেওয়া আছে, আর দরকার নেই যাওয়ার। তার আগে আমি আমরা বুঝে ফেলবো। সো কার্ডটা তো এরকম হবে। নোজ কোথায়? নোজটা হচ্ছে এখানে, এটা হচ্ছে সেই নোজ, তাই না? এটা হচ্ছে সেই নোজ। কি করতে হবে টাইটেনিয়ামকে? তাহলে টাইটেনিয়াম আনকাপলড অবস্থা কি হচ্ছে? সো টাইটেনিয়ামের এই যে অ্যাক্টিভ প্যাসিভ মেটাল যেহেতু এস কার্ভ ড্র করা হলো, উইচ ইজ অ্যান অক্সিডেশন কার্ভ, আর হাইড্রোজেনের রিডাকশন কার্ভ ড্র করতে হবে। হাইড্রোজেনের রিডাকশন কার্ভ ড্র করা হলো। তো হাইড্রোজেন রিডাকশন কার্ভ করতে গেলে দিস ইজ দ্য রিভার্সিবল পটেনশিয়াল ফর হাইড্রোজেন, দিস ইজ দ্য এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি ফর টাইটেনিয়াম, তাই না? সো এখানে এটা হচ্ছে কি রিডাকশন কার্ভ। তাহলে কি হলো? মিট করলো কোথায়? মিট করলো এখানে। তো যদি এটা মিট করে তাহলে আই করেশন টাইটেনিয়াম যখন আনকাপলড, এটা আর ই করেশন টাইটেনিয়াম এই পটেনশিয়াল। সবাই বুঝেছো, তাই না? সবাই বুঝেছে। এখন এবার আমি প্লাটিনামের সঙ্গে কাপলিং করব। তাহলে প্লাটিনামের সঙ্গে কাপলিং করতে গেলে আমাকে কি কার্ভ ড্র করতে হবে? ফার্স্ট কোশ্চেন, যে কোন নামে হাইড্রোজেন অক্সিজেন দাও, হাইড্রোজেনের রিডাকশন কার্ভ। হ্যাঁ, তাহলে আমার জানতে হবে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি ফর প্লাটিনাম, তাই না? হাইড্রোজেনের এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি ফর প্লাটিনাম কোথায় গেল আমার? এটা পাচ্ছি না, পয়েন্টটা খুঁজে পাচ্ছি না। So this one is exchange current density of hydrogen for platinum. হ্যাঁ, দেখো রিভার্সিবল পটেনশিয়াল সব ক্ষেত্রে কিন্তু এর আগের গুলো সব এক রাখা হয়েছে। হাইড্রোজেনের রিভার্সিবল একই জায়গায় আছে। সো নিচের সলিড কার্ভটা হচ্ছে কি? নিচের সলিড কার্ভটা হচ্ছে রিডাকশন কারেন্ট, হ্যাঁ, রিডাকশন, হাইড্রোজেন রিডাকশন কার্ভ। তাহলে আমার কি করতে হবে? এইটা এবং নিচের এইটা, এই দুইটার কি করতে হবে? আমার টোটাল রিডাকশনটা একটু উপর দিয়ে যাবে, উপর দিয়ে গেছে একটু ডটেড লাইন। সো দিস ইজ দ্য টোটাল রিডাকশন কার্ভ, যে দেখানো হচ্ছে এই ডটেড লাইনটা টোটাল রিডাকশন কার্ভ। তাহলে এখন আমার কাছে কি আছে? তাহলে আমার কাছে আছে এই টাইটেনিয়ামের অক্সিডেশন কার্ভ আর টোটাল রিডাকশন কার্ভ। ইন্টারসেকশন পয়েন্টটা কোথায়? ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই জায়গায়, তাই না? জি স্যার। তাহলে আমার করেশন কোথায় হচ্ছে? করেশন এই জায়গায়। এবং এটাকে আমরা কি বলবো? আই করেশন টাইটেনিয়াম প্লাটিনামের সাথে কি হলো? তোমার কাপল হয়েছে,
এবং কার করেশন? টিটেনিয়ামের করেশন। কি হলো? আনকাপেলড অবস্থায় করেশন এখানে, কাপেল অবস্থায় করেশন এখানে। করেশন বাড়লো না কমলো? কমলো। এবং মিনিমাম পসিবল করেশন হচ্ছে, কারণ তোমার কোন অবস্থায় গেছে? প্যাসিভ ফিল্ম তো ডেভেলপ করেছে। তাহলে এটা তো কনভেনশনাল থিওরি অনুযায়ী এটা হওয়ার কথা ছিল না, তাই হলো। হ্যাঁ, কেন হলো? এটার ব্যাখ্যা দিতে হবে। এখানে কি হলো, কোন কোন সময় এটা হয়? যদি এই দুটোই হয় তাহলে ওই দুটো হয় না কেন? ওই দুটো তো একটি প্যাসিভ মেটাল, তাহলে ওই দুটো হয় না কেন? নিশ্চয়ই এই দুটো আর ওই দুটার ভিতরে একটা পার্থক্য আছে, সে পার্থক্যটা আমরা দেখবো। তাহলে এখানে এই কাজ থেকে আমরা বুঝলাম কি, যে তোমার নোবেল মেটালের সাথে একটা অ্যাক্টিভ মেটাল, এটা হচ্ছে রিলেটিভলি অ্যাক্টিভ। অ্যাক্টিভ মেটালের কাপলিং করলেও কি হচ্ছে, অ্যাক্টিভ মেটালের করেশন কমে যেতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে আনইউজুয়াল ইফেক্ট আন্ডার সার্টেন কন্ডিশন, সব ক্ষেত্রে না, সার্টেন কন্ডিশন বলা হচ্ছে। when titanium in acid solution uncoupled, তখন বলা হচ্ছে কি হচ্ছে, 0.1 এখানে আছে আমরা। হ্যাঁ, কি হচ্ছে, করেশন হচ্ছে আই করেশন টিটেনিয়াম, আর ই করেশন, মানে পয়েন্ট হচ্ছে এটা, ইন্টারসেকশন পয়েন্টটাকে এইভাবে ডিফাইন করা হচ্ছে, একটা আই ভ্যালু দিয়ে ই ভ্যালু দিয়ে, এবং কোটায় সেটা অ্যাক্টিভ স্টেটে আছে, অ্যাক্টিভ স্টেটে আছে। যখন কি হচ্ছে, কাপলিং টু প্লাটিনাম অফ ইকুয়াল এরিয়া, দেখো এখানে এরিয়াটাকে নালিফাই করা হয়েছে, মানে এরিয়া যদি আবার এফেক্ট করে তাহলে তো হবে না, আমি তো কনক্লুশন আসতে পারবো না, ইকুয়াল এরিয়া নেওয়া হয়েছে। করেশন কি হচ্ছে, আই করেশন টিটেনিয়াম প্লাটিনাম, এই যে 2 আই করেশন টিটেনিয়াম প্লাটিনাম। আর ই করেশন, আমার ইটা এখানে আমরা অতটা ইম্পর্টেন্ট না, ইটা কোথায় আছে সেটাও বলা হয়েছে, যে এই ভ্যালুটা হচ্ছে ই, ওই ইন্টারসেকশন পয়েন্ট, এখানে এটা ইম্পর্টেন্ট কিছু না। কোন জায়গায় আছে, যে প্যাসিভ স্টেট আছে, পয়েন্ট হচ্ছে 2.2, সো প্যাসিভ স্টেট, তার করেশন কমে গেল। সো আই করেশন টিটেনিয়াম আনকাপেলড, সেটা কি হচ্ছে, কাপেল অবস্থায় কমে যাচ্ছে। হ্যাঁ, এবং সেটা আমরা আমাদের ভিতরে কোশ্চেন মার্কস এবং বিস্ময়, আমরা কেন এরকম হচ্ছে, এরকম তো হওয়ার কথা না, তাহলে একটা কারণ খুঁজে বের করতে হবে, ব্যাখ্যা তো দিতেই হবে। এবং আয়রন নিকেলের ক্ষেত্রে এরকম হয় না, দেখা যাক ব্যাখ্যাটা কি। দেখো এই ক্ষেত্রে দেখো, এটা মেটাল বলা হচ্ছে, আননোন একটা মেটাল, এবং ডেফিনেটলি এটা অ্যাক্টিভ প্যাসিভ মেটাল, এটা হতে পারে সেই নিকেল বা আয়রন। এখানে টিটেনিয়াম বলা হচ্ছে, টিটেনিয়ামের ক্ষেত্রে এরকম হয় না। তা এই ক্ষেত্রে দেখো, মেটালের যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ মেটাল, সো এস কার্ভ, তারপরে ওদিকে আর যাওয়া হয়নি, কারণ ওদিকে আমার দরকার নেই, গেলে এরকম দরকার নেই। তো এই ক্ষেত্রে এই মেটালটা যে মেটালই হোক না কেন, হয় আয়রন না হয় নিকেল, যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ বলা হচ্ছে, অন্য কোনো মেটাল হবে না। তাহলে প্রথমে কি করা হচ্ছে, আনকাপলড অবস্থায়, তাহলে হাইড্রোজেনের মেটাল, এই যে রিডাকশন কাপ, সো আই করেশন এম, সো এখানে হচ্ছে আই করেশন। তারপরে কি করা হচ্ছে, এবার প্লাটিনামের সঙ্গে কাপলিং করা হচ্ছে, সো দেখো রিভার্সিবল পটেনশিয়াল এখানে দেওয়া আছে, সো আই হাইড্রোজেন, সো একইভাবে এক্সচেঞ্জ কারেন্ট ডেনসিটি অফ প্লাটিনাম, সো নিচের রিডাকশন কার্ভটা হচ্ছে নিচেরটা, সো আমাকে কি করতে হবে, এই কার্ভ এবং এই সলিড কার্ভ, এই দুটার টোটাল রেজাল্ট্যান্ট ড্র করতে হবে। টোটাল রেজাল্ট্যান্ট হচ্ছে উপরের ডটেড লাইন, তাহলে কি হলো, উপরের ডটেড লাইন, ইন্টারসেকশন পয়েন্ট কোথায়, এখানে। তাহলে আই করেশন এম প্লাটিনাম, সো যেমন হওয়ার উচিত তাই সেরকমই তো হয়েছে না। তাহলে দেখো, আগের ক্ষেত্রে ড্র করলাম চলে গেল ওখানে, আর এই ক্ষেত্রে ড্র করলাম চলে আসলো নিচে। এখন এই মেটালটাকে প্লাটিনামের সঙ্গে যদি কাপলিং করেছি, ম্যাক্সিমাম করেশন কোথায় হতে পারে, ম্যাক্সিমাম করেশন হতে পারে এখানে, পি পয়েন্ট হতে পারে। কোন ক্ষেত্রে হবে, আমি তো দেখলাম প্লাটিনামের সঙ্গে কাপলিং করে এই জায়গায় হয়, আর বাড়ানো যায় কিভাবে, এরিয়া বাড়িয়ে দিয়ে, প্লাটিনামের এরিয়া যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে ম্যাক্সিমাম এখানে আসবে, আর অন্য কোথাও যেতে পারে, যতই এরিয়া বাড়ায় না কেন, এর বেশি আর হবে। সো ম্যাক্সিমাম ইন্টারসেকশন পয়েন্ট এখানে, কারণ রিডাকশন কার্ভ যত ড্র করবো হয় এখান দিয়ে যাবে না, এখান দিয়ে যাবে না, এখান দিয়ে যাবে, এরকম জায়গা দিয়ে যাবে, রিভার্সিবল পটেনশিয়ালের উপরে সে যাবে। তাহলে আগের কার্ভে কমে গেল, কারণ ইন্টারসেকশন পয়েন্ট প্যাসিভ রিজিয়নে চলে গেল, এই ক্ষেত্রে কমলো না, বাড়লো, এক্ষেত্রে ইউজুয়াল ফিনোমেনা হয়ে গেল। এই দুটো কার্ভের ভিতরে কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ তোমরা? নোজটা উপরে উঠে গেছে, নোজটা উপরে উঠছে, একটা নিচে, ভেরি গুড, নোজটা উপরে উঠে গেছে। এই প্যাসিভ রিজিয়ন, সো প্যাসিভ স্টার্ট হচ্ছে কোথা দিয়ে, এই জায়গা দিয়ে,
বা কোন কোন ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর পরেই প্যাসিভ রিজন, কারণ এইটুকু আনস্টেবল। সো প্যাসিভ রিজন এর পরেও বলা যায়, এইটা ক্রস করা মানেই প্যাসিভ রিজনে চলে যাবে, এই জায়গাটা খুব আনস্টেবল থাকে না এই জায়গাটা। সো নোজও বলতে পারি, যেটা তোমরা বলেছো, আবার এটাও বলতে পারি if passive region begins, এবং এইটার ভিতরে নোবেল কোনটি, উপরের দিকটা নোবেল, নিচের দিকটা অ্যাক্টিভ। if passive region begins at a potential more noble than the reversible hydrogen potential, হ্যাঁ, এই ক্ষেত্রে তা হচ্ছে না, প্যাসিভ রিজিয়নসটা হাইড্রোজেন রিভার্সিবল পটেনশিয়াল এখানে তার থেকে কোথায় হচ্ছে, মোর নোবেল ডিরেকশন হচ্ছে, তাই না? হাইড্রোজেন রিভার্সিবল পটেনশিয়ালটা এখানে। Passive regions begins at a potential more noble than the reversible hydrogen potential, corrosion will be as per usual phenomena, এবং তাই হয়েছে এখানে। এই ক্ষেত্রে হয়েছে কি, প্যাসিভ রিজনটা শুরু হয়েছে হাইড্রোজেন রিভার্সিবল থেকে মোর নোবেল ডিরেকশন, তাহলে corrosion will be as per usual phenomena. That is coupling of M to platinum increases corrosion of M. এবং আমি এই ক্ষেত্রে যদি প্লাটিনামের এরিয়া বাড়াতে চাই, platinum of very large area is coupled to M, corrosion will increase to a point P at a reversible hydrogen exam potential. Corrosion maximum corrosion হবে এই জায়গায় পিতে, এবং তখন পটেনশিয়ালটা কত হবে, ওই হাইড্রোজেন রিভার্সিবল পটেনশিয়াল সমান হবে। will increase to a point P at a reversible hydrogen potential. Example, iron platinum, which আয়রনের এক্সাম্পল, আয়রন বা নিকেলের জন্য কার্ভ হচ্ছে এটা, এই এক্সাম্পলটা হচ্ছে আয়রন আর নিকেলের জন্য। অন্য কোনো মেটালের জন্য হতে পারে, ওই চারটে বাদ দিয়ে অন্য কোনো মেটালের জন্য এই অবস্থা হতে পারে। প্যাসিভ যদি শো করে তাহলে হবে, কিন্তু প্যাসিভ প্যাসিভ তো আর শো করে না, প্যাসিভ তো চারটা মেটাল শো মানে ওই তো স্যার শো করে না, যেটা আর হবে না, হবে না। তাহলে এই দুইটার জন্য এরকম, এবং ওই কার্ভটার জন্য তাহলে কি, ওই কার্ভটার জন্য দেখো এর কি হয়েছে, এই প্যাসিভ রিজন শুরু হয়েছে কোথায়, রিভার্সিবল হাইড্রোজেন রিভার্সিবল পটেনশিয়াল থেকে মোর অ্যাক্টিভ দিকে শুরু হয়েছে। মোর অ্যাক্টিভ দিকে শুরু হলে আনইউজুয়াল বিহেভিয়ার শো করে, আর মোর প্যাসিভ দিকে শুরু হল, মোর প্যাসিভ দিকে শুরু হলে কি হয়, তাহলে ইউজুয়াল ফিনোমেনা শো করে। সব কন্ডিশন হচ্ছে এইটা। এই দুটোকে কম্পারিজন এক ফিগার আনা হয়েছে, টিটেনিয়াম প্লাটিনাম কাপলিং আনইউজুয়াল ফিনোমেনা শো করে। এখানে কি হচ্ছে, যে প্যাসিভ রিজিয়নটা কি হচ্ছে, এই যে রিভার্সিবল পটেনশিয়াল থেকে মোর অ্যাক্টিভ ডিরেকশন। প্যাসিভ রিজিয়ন অফ মেটাল এখানে কমন বলা হয়েছে, কারণ এটা টিটেনিয়ামের জন্য হবে, ক্রোমিয়ামের জন্য বলে, begins at a potential more active than the reversible hydrogen potential, তখন এই আনইউজুয়াল ফিনোমেনা আমরা পাই। আর এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে আয়রন প্লাটিনাম কাপলিং বা নিকেল প্লাটিনাম কাপলিং, ইউজুয়াল ফিনোমেনা। প্যাসিভ রিজিয়ন অফ মেটাল বলছে এখানে নিকেল আর আয়রনকে বোঝানো হয়েছে, begins at a potential more noble direction, প্যাসিভ রিজিয়নটা শুরু হয়েছে more noble direction, then reversible hydrogen potential. Exception to general rule. General rule হচ্ছে corrosion of more active metal accelerate when coupled to relatively more noble metal. এটা হচ্ছে exception, usual phenomena, কিন্তু তার থেকে আমরা exception দেখতে পাচ্ছি। Passive metal begins at a potential more active than the reverse concentration. Only two metals, titanium and chromium, demonstrate this unusual behavior. এই unusual behaviorটা শো করায় শুধুমাত্র টিটেনিয়াম এবং ক্রোমিয়াম। মডার্ন থিওরিতে এই অ্যাক্টিভ প্যাসিভ কনসেপ্টটা নাই, সেই জন্য ওল্ড থিওরিতে অ্যাক্টিভ প্যাসিভ কনসেপ্টটা নাই, মডার্ন থিওরিতে আছে, এই জন্য মডার্ন থিওরি বলা হচ্ছে এটাকে ব্যাখ্যা করতে পারে। এই কনসেপ্ট থেকে এটাকে কাজে লাগানো হয় যে জায়গায়, সেটাকে বলা হয় নোবেল মেটাল অ্যালয়িং। তাহলে আমরা কি করতে পারি, যে সমস্ত জায়গায় আমার টিটেনিয়াম বা ক্রোমিয়াম আছে, সে ফর এক্সাম্পল এরকম কোনো একটা অবজেক্ট আছে টিটেনিয়ামের, আমি সেটাকে যদি একটা তার দিয়ে, প্লাটিনামের একটা তার দিয়ে একটু জোড়া লাগিয়ে রাখি, প্লাটিনাম অনেক এক্সপেন্সিভ জিনিস, একটা তার দিয়ে জাস্ট কানেক্ট করে রাখলাম, তাহলে গ্যালভানিক কাপলিং হয়ে গেল। তাহলে কি হবে, এই টিটেনিয়ামের corrosion অনেক কমে যাবে, কারণ কোথায় যাবে, প্যাসিভ স্টেটে চলে যাবে। Both titanium and chromium can be protected from corrosion by coupling them to a suitable area of platinum or other noble metals. দেখো
আমার এইটা অনেক বড়, এটা কি অ্যাক্টিভ টিটেনিয়াম, এটা অ্যাক্টিভ। আমি একটা তার একটু জোড়া লাগাই, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। প্লাটিনাম যেহেতু অনেক দামি, তাহলে অনেক বড় কিছু দরকার নেই, ছোট্ট একটু তার, আরো ছোট হলে আরো ভালো। তাহলে যত ছোট হবে আমার দাম কমে যাবে। আর অ্যাট দ্য সেম টাইম প্লাটিনাম তো এখানে ক্যাথোড, প্লাটিনামটা ক্যাথোড, ক্যাথোড এরিয়া যত কম হবে তত ভালো। সো এটা যত কম হবে তত ভালো। সো দুই দিক থেকে আমি ফেভারেবল কন্ডিশন, তাই না? সো একটু যে কোনো টিটেনিয়াম তার সঙ্গে ছোট্ট একটা প্লাটিনামের তার যদি আমি জুড়ে দেই, তাহলে আমার পারপাস সার্ভ হয়ে যাচ্ছে। দেন by coupling them to a suitable area of platinum or other noble metals, অন্য কোনো নোবেল মেটাল দিলেও হবে, শুধু প্লাটিনাম দিতে হবে এমন কোনো কথা নেই। এই অ্যাক্টিভ মেটাল এই দুটো হতে হবে, কিন্তু এর সাথে রিলেটিভলি যে কোনো নোবেল মেটাল দিলে এই কনসেপ্ট পাওয়া যাবে। কিন্তু এই টেকনিকটা কিছুটা সমস্যা আছে, would be cumbersome or unreliable। কারণ হচ্ছে যে কোনো সার্ভিস কন্ডিশন স্টেবল না, সার্ভিস কন্ডিশন অলওয়েজ ডাইনামিক, ভাইব্রেশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো একটা প্লাটিনাম তার দিয়ে আমি নিশ্চিন্তে বসে থাকতে পারবো না, কারণ ইন্ডাস্ট্রি বলি বা যে কোনো সার্ভিস কন্ডিশন বলি, ভাইব্রেশন বলি, যে কোনো কারণে এই প্লাটিনাম তারটা যদি এখান থেকে ছুটে যায়, তাহলে কি হয়ে যাবে, সে আর গ্যালভানিক কাপলিং হচ্ছে না, টিটেনিয়াম তখন ওই তার অ্যাক্টিভ স্টেটে যে তার করেকশন হয়ে যাবে। সো আমি কিন্তু আনসার্টেন, দিস ইজ আন ভেরি আনসার্টেন স্টেট, আমি থাকতে পারবো না। তোমরা আগের দিনে কেস 2 কে বলেছিলে আনসার্টেন, হ্যাঁ, কেস 3 কে বলেছিলে মাস বেটার দেন কেস 3, কেস 2, কেস 3 কে বলেছিলে মাস বেটার দেন কেস 2, মনে আছে? এটাও সেই আনসার্টেনটি, এটা প্লাটিনামে একটা তার আমি জুড়ে দিলাম, আমার এক্ষুনি পারপাস সার্ভ হচ্ছে, কিন্তু যে কোনো ডাইনামিক সিচুয়েশনে প্লাটিনামটা আপনাকে যদি ছুটে যায়, তাহলে কি হবে, এটা খুব হাই রেটে করার শুরু করবে। Such technique would be cumbersome or unreliable because connection between metals might be broken, ভেঙে যেতে পারে under industrial exposure condition। এই ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার কন্ডিশন হচ্ছে ডাইনামিক। সো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটাতে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এই ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাভয়েড করা হয় অ্যালয়িং এ। অ্যালয়িং কি? অ্যালয়িং মানে হচ্ছে ডোপিংটাও তো টু সাম এক্সটেন্ট অ্যালয়িং, তাই না? আমরা একটু ডোপিং বলি, অ্যালয়িং মানে মিক্স করে এরকম জোড়া লাগাবো, ওর ভিতরে ঢুকায় দিই প্লাটিনাম, হ্যাঁ। সো এই টিটেনিয়ামটা কি হবে, টিটেনিয়ামটা হবে এরকম, যার ভিতরে খুব অল্প পরিমাণ, ঠিক ডোপিং এর কাছাকাছি বা ডোপিং থেকে সামান্য একটু বেশি, এটা হচ্ছে টিটেনিয়াম প্লাটিনাম অ্যালয়, একটা অ্যালয় বানাবো যেখানে প্লাটিনামের পরিমাণ কত, 0.5% এরকম, আর টিটেনিয়াম হচ্ছে 99.5%। তাহলে 0.5% প্লাটিনাম খুব কম পরিমাণ একটা প্লাটিনাম, এটা দিয়ে আমি অ্যালয়িং করবো, এটা এইভাবে লাগাবো। তাহলে অ্যালয়িং করলে তাহলে গ্যালভানিক কাপলিং কিভাবে হবে দেখো, if a small amount of platinum is added to titanium, যদি অ্যাড করা হয় তাহলে সেটাকে আমরা অ্যালয় বলবো, রেজাল্টেড অ্যালয় will tend to produce automatic galvanic coupling, automatic galvanic coupling, automatic galvanic coupling। galvanic coupling আমরা বলা হচ্ছে যদি দুইটা পিওর এরকম আলাদা তাকে কানেক্ট করা হয়, এই অ্যালয় করার কথা বলা হয়নি, কিন্তু এখানে আমি অ্যালয় করে দিচ্ছি, অ্যালয় করে দিলাম শুরুতে, ঠিক আছে, কিন্তু একটু পরে অটোমেটিক্যালি সে এরকম হয়ে যাবে, সেই জন্য বলা হচ্ছে resultant alloy will tend to produce automatic galvanic coupling। কিভাবে অটোমেটিক গ্যালভানিক কাপলিং হবে সেটা দেখি। এইটা দেখো টিটেনিয়াম প্লাটিনাম, যেখানে প্লাটিনাম হয়তোবা আমি ধরলাম 0.5, খুব কম পরিমাণ আছে পার্সেন্টেজ। তাহলে এই দুইটার ভিতরে কে অ্যাক্টিভ, কে টিটেনিয়াম অ্যাক্টিভ, আর নোবেলকে প্লাটিনাম নোবেল। তা টিটেনিয়াম অ্যাক্টিভ সব জায়গায় অ্যালয় করা আছে ইউনিফর্ম, তাহলে কি হবে, এটা ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে গেলে কি হবে, টিটেনিয়াম রিলেটিভলি ফাস্টার রেটে, প্রথমে গ্যালভানিক কাপলিং হচ্ছে, ওই কনসেপ্টে গ্যালভানিক কাপলিং হচ্ছে না, সো ক্ষয় হয়ে যাবে, টিটেনিয়ামের ক্ষয় হয়ে যাবে, এবং ক্ষয়টা কোথায় হবে, সারফেস থেকে হবে। সো সারফেস থেকে, এই যে বলছে আফটার এক্সপোজার, সারফেস থেকে কি হচ্ছে, এই টিটেনিয়াম এইরকম একটা এরিয়ার ভিতরে, এইরকম একটা এরিয়া, একটা বড় এরিয়ার ভিতরে 0.5% প্লাটিনাম, তাহলে 0.5% মানে খুব অল্প পরিমাণ প্লাটিনাম, তা বলা হচ্ছে যে অ্যাক্টিভ মেটালটা ক্ষয় হয়ে যাচ্ছে। সো অ্যাক্টিভ মেটাল এই জায়গা দিয়ে টিটেনিয়াম ক্ষয় হয়ে গেল, এইসব সারফেস থেকে ক্ষয় হয়ে গেল, ভিতর থেকে ক্ষয় হলো না। সারফেস থেকে ক্ষয় হলে সারফেসটা কি হয়ে যাচ্ছে, প্লাটিনাম ক্ষয় হয়ে যায়নি, কারণ প্লাটিনাম নোবেল, তো এই জায়গাটা প্লাটিনাম রিচ হয়ে যাচ্ছে। যে আফটার এক্সপোজারে কি হচ্ছে, তোমার সারফেসটা হচ্ছে কি, সারফেসটার
উপরের এটা সারফেসটা হচ্ছে শেপটা হচ্ছে এরকম, তাই না? এরকম বুঝা যাচ্ছে তো? এটা দেখানো হয়েছে, সারফেসটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা তুমি বলবা যে স্যার ডাইমেনশন তো অনেক কমে গেল, আসলে অনেক কমে। এটা বোঝানোর জন্য বড় করে দেখানো হয়েছে, খুব সামান্য। এটা হয়তো এরকম খুব সামান্য পরিমাণ কমেছে, এখানেও বড় করে দেয়, চোখে বোঝা যাবে না, নেকের আইতে বোঝা যাবে। এবং টিটেনিয়ামটা চলে যাওয়ার পরে এই সারফেসটা হয়ে গেল কি প্লাটিনাম রিচ হয়ে গেছে, প্লাটিনাম রিচ হয়ে গেল। আর ভিতরেরটা কি থেকে গেল, ভিতরেরটা টিটেনিয়াম রিচ, এবং টিটেনিয়ামের পরিমাণ কত, খুব হাই, অলমোস্ট টিটেনিয়াম বলো, পিওর টিটেনিয়াম। তা ভিতরেরটা থাকলো পিওর টিটেনিয়াম, বাইরেরটা হয়ে গেল প্লাটিনাম রিচ, মানে অলমোস্ট পিওর প্লাটিনাম। এখন আপন এক্সপোজারে, তাহলে আপন এক্সপোজারে টিটেনিয়াম উইল প্রিফারেন্সিয়ালি রিজলভ, এবং রিজলভটা কোথা থেকে হচ্ছে, সারফেস থেকে। সো সারফেসে কি হচ্ছে, প্লাটিনাম এন্ডিস হয়ে যাচ্ছে। সো তাহলে কি হচ্ছে, অ্যাজ ইফ সে এরকমই ব্যাপারটা হয়ে যাচ্ছে, এই টিটেনিয়াম আর এই প্লাটিনাম, এবং এটা খুব অল্প, বেশি না, খুব অল্প পরিমাণ, যেটাকে যেন একটা কাপলিং করে দেওয়া হচ্ছে। এবং এই কাপলিংটা ছুটবে না, কারণ সে ওর সঙ্গে মিশে আছে, ছোটার কোনো সম্ভাবনা। So platinum indices at surface, galvanic couple of titanium produce at or near the surface. তাহলে ইনিশিয়ালি যতক্ষণ ওই অবস্থাটা না আছে, corrosion will increase in an active stage until sufficient platinum accumulates on the surface. Surface sufficient platinum যখন accumulate না হচ্ছে, যখনই accumulate হয়ে যাবে তখন কি হবে, ওই কনসেপ্ট, ওই যে unusual behavior to cause a spontaneous passivation, এবং আমরা সেই দেখেছি যে স্পন্টেনিয়াস প্যাসিভেশন হয়, তখন করশনটা এখানে আসবে। করশনটা প্রথম করশনটা ছিল কোথায়, এখানে। পরের করশনটা হয়ে যাচ্ছিল আই করশন টিটেনিয়াম প্লাটিনাম। সো এখানে একদম ফার্স্টে টিটেনিয়াম চলে যাবে, ততক্ষণ, এবং দ্রুত বেগেই যাবে, ততক্ষণ যাবে যতক্ষণ না সারফেস প্লাটিনাম এন্ডিস হয়। যেই প্লাটিনাম এন্ডিস হয়ে যাচ্ছে তখন এই জিনিসটা চলে আসবে। এই জিনিসটা চলে আসলে ওর সারফেসটা স্পন্টেনিয়াস প্যাসিভেশন হয়ে যাবে, সো আর করশন হবে না। সো এইভাবে আমরা নোবেল মেটাল, এটাকে বলা হচ্ছে নোবেল মেটাল অ্যালয়। নোবেল মেটাল অ্যালয়কে তাহলে কোন মেটালকে নোবেল মেটাল অ্যালয়িং কনসেপ্ট দিয়ে আমরা করশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করতে পারি? অনলি টু মেটালস, টিটেনিয়াম এন্ড ক্রোমিয়াম, এই দুটা মেটাল। এটাকে আমরা যে কোনো নোবেল, এর থেকে যে কোনো নোবেল মেটাল দিয়ে, শুধু প্লাটিনাম না, অন্য যে কোনো নোবেল মেটাল দিয়ে আমরা কি করতে পারি, নোবেল মেটাল অ্যালাইন করতে পারি, এবং ওই যে রিস্কটা ছিল খুলে যেতে পারে, সেইটা থাকছে না। নেক্সট দিনে আমি ওইটারই কন্টিনিউশন, একটা টেবিল আছে, টেবিলটা আমরা ডাটা আছে, কিছু ডাটা দিয়ে আমরা আরো কিছু এক্সপ্লেন করলে আমাদের আরো ক্লিয়ার হবে। আজকের লেকচার এই পর্যন্ত। আজকে আমার এই ক্লাসটা কিন্তু এক্সট্রা ক্লাস না, এটা একটা ক্লাস তোমরা আমার কাছ থেকে নিয়েছিলে, সেটা তোমরা আজকে ফেরত দিলে। আমি এখনো এখানে কোনো এক্সট্রা ক্লাস নেই, তবে সামনের বৃহস্পতিবারে একটা এক্সট্রা ক্লাস আমি নিতে চাই, এবং সেটাও হতে পারে আমার শেষ হয়ে গেলে আমি শেষে ক্লাস আর নিব। একদম শেষের দিনের জন্য রাখাটা একটু রিস্কি, আমি যে গতিতে এগোচ্ছি হয়তো শেষ হয়ে যাবে, আবার একটু রিস্ক থেকেও যায়। সেই জন্য সামনের বৃহস্পতিবার আমাকে একটা এক্সট্রা ক্লাস দাও। স্যার বৃহস্পতিবার না দিয়ে অন্য দিন যদি দেই। আচ্ছা, পরে জানিও, অসুবিধা নেই। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে, আমাকে পরে জানিও। হ্যাঁ স্যার, আমি জানিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। আজকে শুরুতে তোমরা বলবে আমাকে, 44 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি আমি। এখন শুরুতে বলবে গতকালকের আগের ক্লাসে, সোমবারের ক্লাসে আমি ক্লাস ঠিক মতো নিতে পারিনি, রোল কল ঠিক মতো করতে পারিনি। অ্যাবসেন্ট ছিলে কে কে, তারা একটু স্বপ্রণোদিত হয়ে বলো যে পরশুদিন সোমবারের ক্লাসে কে কে অ্যাবসেন্ট ছিল। স্যার রোল 9 স্যার, আমি হচ্ছে একেবারে লাস্টে মানে কোনো একটা প্রবলেমের কারণে ঢুকতে পারিনি। আসতে পারোনি, তাই তো? অ্যাবসেন্ট ছিল তো পুরো সময়টা? জি স্যার, অ্যাবসেন্টই ছিলাম আমি। আচ্ছা, ঠিক আছে, রোল নম্বর 9। থ্যাংক ইউ স্যার। রোল 40। রোল 40। রোল নম্বর 9 রুবেল মিয়া। রোল 40। यस सर। 40
40 উৎসবন বাড়ি, হ্যাঁ তুমি অ্যাবসেন্ট ছিলে। আর কেউ? হ্যাঁ ওই দিন পরশুদিন সোমবারের ক্লাস যেটা আমি ঠিক মতো নিতে পারিনি, তোমরা শব্দ শুনতে পাচ্ছিলে না, রোল কল করিনি। আর কেউ অ্যাবসেন্ট ছিলে? কেউ ছিলে না? ঠিক আছে, 2 জন অ্যাবসেন্ট ছিল। আজকে আমি রোল কল করছি। রোল নম্বর 1, রোল নম্বর 1 কই? আশিস ঘোষ শুরুতে দেখেছিলাম মনে হচ্ছিল। ওর মাইকে সমস্যা হতে পারে, ওর মাইক অনেক সময়। তো তুমি দেখেছিলে ওকে? চ্যাট করেছে স্যার। চ্যাট করেছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। 1 2 Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. 5 Yes, sir. 6 Yes, sir. 7 সীমান্ত দত্ত। 8 Yes, sir. 9 Yes, sir. 10 Mehdi Hassan Prince। 11 Yes, sir. 12 Yes, sir. 13 Yes, sir. 14 Hayyan Islam। চ্যাট করেছে? না স্যার। ও চ্যাট করেনি এখন, ঠিক আছে। 14 অ্যাবসেন্ট দিয়ে যায়। 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 19 Yes, sir. 20 Yes, sir. 21 22 Yes, sir. 23 24 Yes, sir. 25 Yes, sir. 26 Rizvi, যারা মাইকের সমস্যা হচ্ছে চ্যাট করে দাও। 27 Yes, sir. 28 Present, sir. 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 32 Yes, sir. 33 Yes, sir. 34 Fuad Hassan 35 34 Yes, sir. 34 absent 35 acho Yes, sir. 37 Yes, sir. 38 Yes, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 43 absent 44 Yes, sir. 45 Yes, sir. 45 present 46 Yes, sir. 47 Yes, sir. 48 Yes, sir. 49 Yes, sir. 50 Yes, sir. okay পুরনো দুই জনা 12 series 19 Yes, sir. 15 series 22 Robin আচ্ছা এক হাসি স্যার রোল 7 প্রেজেন্ট রোল 7 প্রেজেন্ট রোল 21 প্রেজেন্ট আমি Roll 14 আছে স্যার। একটু ওয়েট করো রোল 21 প্রেজেন্ট 21 প্রেজেন্ট 26 present 26 present roll for 10 acho roll 10 absent roll 14 acho হ্যাঁ 14 present দিয়ে দিলাম থ্যাংক ইউ স্যার। for 33 acho 33 absent Yes, sir. 33 আছে স্যার। আমি আচ্ছা attend দিয়েছো আগে স্যার আমি তখন yes স্যার বলেছিলাম মনে হয়। আচ্ছা যাও একটা কিছু ভুল আছে তাহলে অ্যাবসেন্ট আমি এক দুইজনকে দেখতে পাচ্ছি রেগুলার ব্যাচ 10 রোল নম্বর 10 ইররেগুলার ব্যাচ 15 সিরিজ 22 রবিন ওকে থ্যাংক ইউ